গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন চার্লস নর্ডফ এবং জেমস নরম্যান হলের লেখা বাউন্টি সিরিজের সর্বশেষ বই পিটকেয়ার্নস আইল্যান্ড, আজ ৬ষ্ঠ পর্ব। রাতটা উষ্ণ। আলেকজান্ডার স্মিথ কাজ করছে বাড়ির সামনের ছোট্ট বাগানটায়। ইয়ং আর টাউরুয়া সন্ধ্যা লাগতেই শুয়ে পড়েছে। বলহাদি স্বামীকে সাহায্য করছে আগের দিন লাগানো কয়েকটা ফার্ন গাছে পানি দেয়ায়। কিছুক্ষণের মধ্যেই ঘুম ঘুম ভাব পেয়ে বসল ওকে। ঘরে গিয়ে শুয়ে পড়ল বলহাদি। স্মিথ কাজ করতে লাগল। আগের দিন সকালে ও মাছ ধরতে গিয়েছিল তেহাতিতির সাথে। বিকেলে লম্বা ঘুম লাগিয়েছে, সেজন্য এখন আর ঘুম আসছে না ওর। চাঁদ প্রায় মাথার উপর চলে এসেছে। কাজ শেষ করে উঠল স্মিথ। এখনো ঘুমের লেশ মাত্র নেই ওর চোখে। পথের পাশের বেঞ্চটা গিয়ে বসল। হঠাৎ পায়ের আওয়াজ পেয়ে চোখ তুলল সে। মিনারি এগিয়ে আসছে দুবদাব পা ফেলে। পেছন পেছন আসছে হুটিয়া। মাথা নিচু, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। স্মিথকে দেখে দাঁড়িয়ে পড়ল মিনারি। ভালো হলো তুমি জেগে আছো অ্যালেক্স, বলল সে। ঝামেলা হয়েছে একটা। এই ঝামেলায় গুরুতর ঘটনার দিকে মোড় নিতে পারে। কি হয়েছে মিনারি? স্মিথ জিজ্ঞেস করল। বলে গেল মিনারি। সব শুনে স্মিথ আবার জিজ্ঞেস করল, উইলিয়ামস এখন কোথায়? ওর ঘরের মেঝেতে, গম্ভীর কণ্ঠে বলল মিনারি। মরদের মতো লড়েছে, দেখো। নিজের চোয়ালে বড়সড় একটা কালো দাগ দেখালো ও। কথা বলার আগে এক মুহূর্ত ভাবল স্মিথ, এক্ষুনি মিস্টার ক্রিশ্চিয়ানকে ব্যাপারটা জানাতে হবে। একমাত্র উনি এখন সামাল দিতে পারবেন এটা। তুমি দাঁড়াও এখানে, আমি ওকে উঠে আনছি। একটা হিবিস্কাস গাছের গোড়ায় পিঠ ঠেকিয়ে বসল মিনারি। হুটিয়া মাথা নিচু করে জড়সড় হয়ে বসে রইল পাশে। একটু পরে হঠাৎ খপ করে মেয়েটার বাহু আঁকড়ে ধরল মিনারি। গাছের ছায়ায় লুকিয়ে ওরা দেখল মিলসের বাড়ির দিকে যাচ্ছে উইলিয়ামস। খুঁড়িয়ে খুঁড়িয়ে বেশ কষ্ট করে হাঁটছে উইলিয়ামস। একটু পরপরই থামছে মুখ ভর্তি রক্ত থু করে ফেলার জন্য। মিলসকে জাগিয়ে দুজন ম্যাককয়ের বাড়ির দিকে চলল। ব্যাটার গায়ে এত জোর তা তো ধারণা ছিল না, বলল উইলিয়ামস। তুমি আর ম্যাট থাকলে বদমাসটাকে আমরা শেষ করে দিতে পারতাম। সহানুভূতি সূচক একটা শব্দ করল মিলস। এসে গেছি, তুমি দাঁড়াও, আমি ডেকে আনছি ওদের। কোথায় এখন ওরা? বাইরে এসে উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করল কুইন্টার। ইন্ডিয়ান বাড়িতে আমার মনে হয়। তোমরা যা করছো এর শেষ হবে লড়াইয়ে, বলল ম্যাককয়। তুমি একটা চিজ বটে জ্যাক। সপ্তাহে 7টা দিন তুমি মেয়েটাকে পাচ্ছ, শুধু রাতে পাশে নিয়ে ঘুমাতে পারছো না বলে সারা দ্বীপের শান্তি ভঙ্গ করবে? তোমার তাহলে আসার দরকার নেই, ক্রুদ্ধ কণ্ঠে বলল উইলিয়ামস। এসো মিলস, কুইন্টাল, মাস্কেট নিয়ে আসি আমরা। অত চড়ছ কেন জ্যাক, বলল ম্যাককয়। আমরা সবাই তোমাকে সাহায্য করব, তবে কাজটা ভালো হচ্ছে না তাতে সন্দেহ নেই। এসপার ওসপার যা করার আজই করে ফেলতে হবে, বলল মিলস। হারামে ইন্ডিয়ানগুলোকে বুঝিয়ে দিতে হবে কোনটা তাদের জায়গা। কারা আসছে? জ্যোৎস্না ধোয়া পথ ধরে দ্রুত পায়ে এগিয়ে আসছে ক্রিশ্চিয়ান। পেছনে স্মিথ আর মিনারি, ওদের পেছনে হুটিয়া। পুরুষদের সঙ্গে তাল রাখার জন্য প্রায় দৌড়তে হচ্ছে ওকে। ইচ্ছে করলেই পথের পাশের কোনো ঝোপে ঢুকে পালাতে পারে ও, কিন্তু সাহস পাচ্ছে না। উইলিয়ামস মিলসের প্রশ্ন কারা আসছে শুনে হিংস্র ভঙ্গিতে এগোল এক পা। পর মুহূর্তে থেমে দাঁড়ালো ক্রিশ্চিয়ানকে দেখে। কি হচ্ছে এসব? কঠোর কণ্ঠে প্রশ্ন করল ক্রিশ্চিয়ান। কাল রাতে আমি মন ঠিক করে ফেলেছি স্যার, আনুগত্য আর অবাধ্যতার মিশেল দেয় এক অদ্ভুত কণ্ঠে জবাব দিল উইলিয়ামস। হুটিয়াকে আমি বলেছি ওর ইন্ডিয়ান স্বামীকে ছেড়ে চিরদিনের জন্য আমার কাছে চলে আসতে। ও তাই এসেছিল। আজ সন্ধ্যায় আমরা যখন ঘুমিয়েছিলাম টারারও এসে ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি জেগে উঠে ওকে লাথি মেরে বের করে দিয়েছি। একটু পরে আসে মিনারি। থু করে এক মুখ রক্ত ফেলল। আমার চেয়ে ওর শক্তি বেশি। আমাকে পিটিয়ে রেখে হুটিয়াকে নিয়ে চলে আসে। এখন বলুন, বন্ধুদের সাহায্য চাওয়া ছাড়া আর কি করা আছে আমার? মাথা উঁচিয়ে উন্মুক্ত বুকের উপর দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে মিনারি। ক্রিশ্চিয়ান ফিরল ওর দিকে। উইলিয়ামস যা বলল ও মিথ্যে বলেনি। ক্রিশ্চিয়ান শেষ করার আগেই জবাব দিল মিনারি। হুটিয়া আবার মাথা নিচু করে জড়সড় হয়ে বসেছে। বিতৃষ্ণার সঙ্গে তার দিকে তাকালো ক্রিশ্চিয়ান।
নষ্ট একটা মেয়ে মানুষ আর পৌরুষহীন দুটো পুরুষের জন্য দ্বীপের শান্তি নষ্ট হবে? ভালো বলেছ, বলল মিনারি। তোমার সঙ্গে আমি একমত। তাই বলে আমার বোনের ছেলে সবার সামনে অপমানিত হবে সাধারণ একজনের কাছে, হোক না সে সাদা? গালাগালি লাথি খাবে আর আমি হাত গুটিয়ে বসে থাকব? এ হতে পারে না। তাহলে যাও, টারারুকে নিয়ে এসো এক্ষুনি। মিনারি চলে গেল তার বাড়ির দিকে। 4 বিদ্রোহীর দিকে ফিরল ক্রিশ্চিয়ান। এখন এবং এখানে আমি ব্যাপারটার ফয়সালা করতে চাচ্ছি। যার সাথে থাকতে চায় তাকে বেছে নেবে মেয়েটা, এবং এ নিয়ে পরে আর কোনো ঝামেলা কেউ করতে পারবে না। আশা করছি আমার পরিষ্কার কথা বুঝতে অসুবিধা হয়নি তোমাদের। আমি আছি আপনার সঙ্গে মিস্টার ক্রিশ্চিয়ান, বলল ম্যাককয়। হ্যাঁ, বিড়বিড় করল কুইন্টাল। এছাড়া সমাধানের তার কোনো উপায় নেই। ভাগ্নেকে নিয়ে মিনারি ফেরার পর কথাটা আবার বলল ক্রিশ্চিয়ান। টারারু, বলল সে, সামনে এসো। তোমাদের দুজনের ভেতর থেকে পছন্দ মতো পুরুষ বেছে নেবে মেয়েটা। যাকে ও প্রত্যাখ্যান করবে সে আর কোনোদিন দ্বীপের শান্তি ভঙ্গ করতে পারবে না। সামনে এসো উইলিয়ামস। মিনারি, মেয়েটাকে বলো ও বেছে নেবে তার পছন্দ মতো পুরুষকে এবং বাকি জীবন তাকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। মেয়েটা এখনো আগের ভঙ্গিতে দুহাতে মুখ ঢেকে বসে আছে। মিনারি ওর সামনে গিয়ে রুক্ষ কণ্ঠে কিছুক্ষণ কথা বলল স্থানীয় ভাষায়। তারপর হাত ধরে হ্যাঁচকা টানে দাঁড় করিয়ে দিল তাকে। মুখ নিচু করে, তবে কোন রকম দ্বিধা ছাড়াই সে হেঁটে গেল উইলিয়ামসের কাছে, আঁকড়ে ধরল তার বাহু। শরৎ এলো কড়া পশ্চিমা বাতাস, সেই সাথে প্রবল বর্ষণ নিয়ে। এপ্রিলের শুরুতে হঠাৎ করে আবহাওয়া এত শীতল হয়ে উঠল যে পিটকেয়ার্নবাসীরা ঘরেই কাটাতে লাগলো বেশিরভাগ সময়। এই এপ্রিলেরই এক ভোরে তার সদ্য ঘুম থেকে ওঠা বাচ্চা কোলে নিয়ে ঘরের বাইরে এসেছে প্রুডেন্স। দেরিতে হলেও প্রৌঢ় মিলস একটা বাচ্চা উপহার দিতে পেরেছে ওকে। সামান্য ছেঁড়া ছেঁড়া মেঘ ছাড়া আকাশ পরিষ্কার। লম্বা একটা শ্বাস টেনে মাথা পেছনে ছুঁড়ে কাঁধের উপর থেকে চুলের বোঝা সরাল প্রুডেন্স। কেঁদে উঠল ছোট্ট এলিজা। ওর দিকে তাকিয়ে একটু হাসল প্রুডেন্স। রান্নাঘরের সামনে ঝোলানো রয়েছে মিলসের বানানো একটা খটখটে দোলনা। সাবধানে সেটাই মেয়েকে নামিয়ে রাখতে রাখতে ও বলল, চুপ করে শুয়ে থাকো একটু, এক্ষুনি খাবার পাবে। যেন মায়ের কথা বুঝতে পেরেই কান্না বন্ধ করে হাত পা নাড়তে লাগলো বাচ্চাটা। রান্নাঘরে ঢুকে আগুন জ্বালল প্রুডেন্স। পানির পিপে থেকে একটা কেটলি ভরে নিয়ে বসিয়ে দিল আগুনের উপর। তারপর বাইরে এসে তুলে নিল মেয়েকে। নারকেল কোরানোর টুলটায় বসে স্তন উন্মুক্ত করে বাচ্চাকে লোভ দেখালো, তার মুখ কয়েকবার স্তনের কাছে এনে আবার দূরে দিয়ে। অবশেষে সত্যি যখন স্তন দিল, তখন বাচ্চার লোভীর মতো চুষতে লাগলো সেটা। কেটলির পানি ফুটতে শুরু করার আগেই চোখ ঢুলুঢুলু হয়ে এলো তার। একটু পরে প্রুডেন্স আবার যখন তাকে দোলনায় নামিয়ে রাখল, তখন সে তলিয়ে গেছে গভীর ঘুমে। কয়েকটা ডিম আর চালে ঝোলানো একটা ঝুড়ি থেকে 8 ডজন কাঁচকলা নিয়ে ফুটন্ত পানিতে ছেড়ে দিল প্রুডেন্স। আরেকটা ঝুড়ি থেকে পারল আগের দিন রান্না করে রাখা একটা রুটি ফল। এই সময় বাইরে জলের পিপের কাছে মিলসের সাড়া পেল ও। হাত মুখ ধুয়ে রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো মিলস। দোলনার উপর ঝুঁকে ঘুমন্ত মেয়ের মাথায় একটু হাত বুলিয়ে দিল। কি আরামের জীবন তোমার বাচ্চা, খাওয়া আর ঘুমানো, আর কোনো কাজ নেই। একটু পরে খাওয়া শেষ করে মাস্কেট কাঁধে বেরিয়ে গেল মিলস। আজ ও একটা শুয়োর মারতে চায়। মিলস বেরিয়ে যাওয়ার পর খাওয়া সারল প্রুডেন্স। তারপর মেয়ে কোলে মাদুর পেতে বসে রইল কামারশালার কাছে অশ্বত্থ গাছটার নিচে। মিলসের জন্য ও একটি হ্যাট বুনছে, সেটা বুনতে লাগলো। পায়ের শব্দ পেয়ে মুখ তুলে প্রুডেন্স দেখল টারারু আসছে, কাঁধে কুঠার। উইলিয়ামসের সঙ্গে গন্ডগোলটার পর ওর দিকে কচিত তাকিয়েছে প্রুডেন্স। টারারু মেয়েদের সঙ্গে ঢলাঢলি ফিসফিসানি একদম বন্ধ করে দিয়েছে। দিনের বেশিরভাগ সময় ও বনে কাটায়। প্রুডেন্সের সাথে চোখাচোখি হতেই চেষ্টা করে একটু হাসল টারারু। দেখা হলে কিছু না কিছু কথা পলিনেশীয় সমাজের সাধারণ ভদ্রতা। তাই সে জিজ্ঞেস করল, মিলস কোথায়? শুয়োর মারতে গেছে, জবাব দিল প্রুডেন্স। বাউন্টির শান দেয়ার পাথরটা রাখা হয়েছে কামারশালার সামনে, যাতে প্রয়োজন মতো সবাই সেটা ব্যবহার করতে পারে। পাথরটার সামনে বসে টারারু শান দিতে লাগলো কুঠারের ফলায়। প্রুডেন্স মন দিল তার কাজে। একটু পরপরই চোখের কোণ দিয়ে দেখছে টারারুকে। প্রায় 1 ঘন্টা ধরে মন দিয়ে কুঠারের ফলার শান পাথরের সাথে ঘষল টারারু। মাঝে মাঝে বুড়ো আঙ্গুল দিয়ে পরীক্ষা করল ধার। অবশেষে সন্তুষ্ট হয়ে উঠে দাঁড়ালো।
ওর আচরণ রীতিমতো অস্বাভাবিক মনে হলো প্রুডেন্সের কাছে। এত মন দিয়ে এত সময় নিয়ে কুঠার ধার করার লোক টারারু নয়। ওর মতো অলস লোক সারা দ্বীপে আর নেই। এত ধারালো কুঠার আমি আর দেখিনি, মন্তব্য করল প্রুডেন্স। কি করবে ওটা দিয়ে? একটু ইতস্তত করে জবাব দিল টারারু। কাল একটা পুরাও গাছ দেখেছি, লম্বা, সোজা আর মোটা। ভাবছি ওটা কেটে একটা ক্যানু বানাবো। চলে গেল টারারু কুঠার কাঁধে ফেলে। এদিকে প্রুডেন্সের মাথায় চিন্তা চলছে। এক শ্রেণীর কাঠমিস্ত্রি কেবল ক্যানু তৈরি করে তাহিতিতে। তাদের বলা হয় তাহুয়া। সমাজের সর্বস্তরের মানুষ, এমনকি গোত্রপতি পর্যন্ত যোগ দিতে পারে এই কাজে। মিনারি দক্ষ এই ব্যাপারে। কিন্তু টারারু ক্যানু বানানোর কৌশল একটা 10 বছরের বাচ্চা যতটুকু জানে ততটুকুও জানে কিনা সন্দেহ। তাহলেও মিথ্যে বলল কেন? লোকটার চোখের আড়াল হতেই উঠে দাঁড়ালো প্রুডেন্স। ঘরে ঢুকে টাপার একটা চাদর মতো কাঁধের উপর ফেলে বাচ্চাকে ভালো মতো কাপড় দিয়ে মুড়ে রওনা হলো স্মিথের বাড়ি, ক্রিশ্চিয়ানের বাড়ি ছাড়িয়ে গোট হাউস পাহাড়ের দিকে। 8 ঘন্টা পর ওকে দেখা গেল উইলিয়ামসের কুটিরের কাছে। দরজা থেকে খানিকটা দূরে থাকতেই দাঁড়িয়ে পড়ল প্রুডেন্স। সুর করে মৃদু একটা চিৎকার করল। পলিনেশীয়রা কারো বাড়িতে গেলে এমন করেই জানান দেয় ওদের আসার কথা। দরজায় এসে দাঁড়ালো হুটিয়া। দায়সারা একটা অভ্যর্থনা জানালো প্রুডেন্সকে। মুখে কোনো হাসি ফুটল না। উইলিয়ামস কই? জিজ্ঞেস করল প্রুডেন্স। বনে কাজ করতে গেছে। হুটিয়া পুরনো শত্রুর কাছাকাছি হয়ে আন্তরিক কণ্ঠে বলল প্রুডেন্স। তুমি আর আমি কখনো বন্ধু ছিলাম না ঠিক, কিন্তু উইলিয়ামসের যদি কিছু হয় আমার মিলস একদম ভেঙে পড়বে। ওরা দুজন ভাইয়ের মতো। ঘরে এসো। মুখে হাসি না ফুটলেও কণ্ঠস্বরে আন্তরিকতা ফুটল হুটিয়ার। বাইরে বড় ঠান্ডা, তোমার বাচ্চার ঠান্ডা লেগে যাবে। প্রুডেন্সের কাছ থেকে এলিজাকে নিয়ে তার ছোট্ট মুখটা চুমোয় চুমোয় ভরিয়ে দিয়ে দরজা বন্ধ করল হুটিয়া। তারপর তাকালো প্রুডেন্সের দিকে। এবার বলো, কি বলবে? টারারুর কুঠার শান দেয়া এবং ওর প্রশ্নের জবাবে সে কি বলেছে এবং ওর কি সন্দেহ হয়েছে সবিস্তারে বলল প্রুডেন্স। শুনতে শুনতে গম্ভীর হয়ে গেল হুটিয়ার মুখ। হ্যাঁ, অবশেষে বলল হুটিয়া, তোমার সন্দেহ ঠিক মনে হচ্ছে। ওর মতো কাপুরুষ আর নেই, যদি আসে রাতেই আসবে। আমারও তাই ধারণা, জবাব দিল প্রুডেন্স। কে জানে, আমি হয়তো ভুল ভেবেছি, কিন্তু তবু তুমি উইলিয়ামসকে সাবধান করে দিও। না, পাহারা দেব, ওকে কিছু বলবো না। ও আমার কথা হেসেই উড়িয়ে দেবে। আর যদি বিশ্বাস করাতে পারি সামনে সত্যি বিপদ, ও হয়তো তক্ষুনি বেরিয়ে যাবে টারারুর খোঁজে। তাতে আবার গন্ডগোল বাঁধবে মিনারির সাথে। তার চেয়ে ওকে কিছু না জানিয়ে আমি পাহারা দেব। আমাদের এখানে 2টো মাস্কেট আছে, আমিও পুরুষদের মতো গুলি ছুটতে পারি। মেয়েকে হুটিয়ার কাছ থেকে নিয়ে উঠে দাঁড়ালো প্রুডেন্স। যাই, গিয়ে চুলো জ্বালাতে হবে। মিলস আজ শুয়োর মেরে আনবে। আজ থেকে আমরা বন্ধু হলাম, বলল হুটিয়া। খারাপ লোকেদের কোনো জায়গা হবে না এই ছোট্ট দেশে। সন্ধ্যায় খাওয়া দাওয়ার পর শুয়ে পড়ল কর্মক্লান্ত উইলিয়ামস। যতক্ষণ না ও গভীর ঘুমে তলিয়ে গেল ততক্ষণ অপেক্ষা করল হুটিয়া। তারপর উঠে মাস্কের দুটোয় গুলি বারুদ ভরে মোমবাদামের পিদিমটা নিভিয়ে এসে দাঁড়ালো ঘরের বাইরে। দরজাটা সাবধানে বন্ধ করে গিয়ে বসল এক ঝোপের ভেতর। একটা মাস্কেট রাখলো হাঁটুর উপর, আরেকটা রইল পাশে খাড়া করা অবস্থায়। ঝোপটা এমন জায়গায়, ঘরে ঢুকতে হলে এটার সামনে দিয়েই যেতে হবে। চোখ কান খোলা রেখে বসে আছে হুটিয়া। সময় গড়িয়ে যাচ্ছে একটু একটু করে। 2 ঘন্টা পর চাঁদ বেরিয়ে এলো পাহাড়ের আড়াল থেকে। শীতল রূপালী জ্যোৎস্নায় হেসে উঠল প্রকৃতি। সময় বয়ে যাচ্ছে, অবশেষে মাথার উপর উঠে এলো চাঁদ। হঠাৎ কিছু শুনে বা বুঝে বা স্রেফ আন্দাজ করে ঘাড় ফেরালো হুটিয়া। উইলিয়ামসের সাফ করা জমিটার উপর দিয়ে হেঁটে আসছে আবছা এক ছায়ামূর্তি। মাস্কেটটা কক করে উঠে দাঁড়ালো হুটিয়া। নিঃশব্দে পা টিপে টিপে কুটিরের দিকে এগোচ্ছে টারারু। ও যখন ঝোপটার 10-12 পায়ের ভেতর চলে এলো, হুটিয়া বেরিয়ে এলো জ্যোৎস্নার নিচে। নিচু অথচ কঠিন কণ্ঠে থামার নির্দেশ দিল সে। ভয়ানক চমকে উঠল টারারু। হাতের কুঠারটা লুকানোর চেষ্টা করল শরীরের পেছনে। আর 1 পাও এগোবে না, বলে চলল হুটিয়া। আর কোনো শব্দ করবে না। উইলিয়ামস জেগে গেলে তোমাকে খুন করবে। আমি জানি তুমি কেন এসেছো।
প্রতিবাদের ভঙ্গিতে কিছু বলার চেষ্টা করল টারারু, কিন্তু ওকে থামিয়ে দিল হুটিয়া। কোনো কথা শুনতে চাই না, ভাগো এক্ষুনি, নইলে গুলি করব। উত্তেজনায় অল্প অল্প কাঁপছে হুটিয়ার হাত। খেপে গেলে ও কেমন দৃঢ় প্রতিজ্ঞ এবং হিতাহিত জ্ঞানশূন্য হয়ে উঠে জানে ওর সাবেক স্বামী। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে ঘুরে দাঁড়িয়ে ছুটল ফাঁকা জায়গাটার উপর দিয়ে। মাস্কেট তুলে ওর দুই কাঁধের মাঝ বরাবর তাক করল হুটিয়া। 5 সেকেন্ড বা তারও বেশি অমনি রইল। ট্রিগার টানবে টানবে করেও শেষ পর্যন্ত টানল না। মাস্কেটটা নামিয়ে নিতে নিতেও দেখল টারারু বনের ভেতর ঢুকে গেল। ঘরে কুটিরের দিকে এগোলো হুটিয়া। পরদিন সকালে উইলিয়ামস ঘুম থেকে জেগে উঠে দেখল রোজকার মতো ওর আগেই উঠে পড়েছে হুটিয়া এবং সকালের খাবার তৈরি। কেমন ক্লান্ত দেখাচ্ছে তোমাকে? রাতে ভালো ঘুম হয়নি? না, আজে বাজে স্বপ্ন দেখেছি, হাতের কাজ থামিয়ে জবাব দিল হুটিয়া। সাগর শান্ত হয়ে আসছে, আজ আমি মাছ ধরতে যাব। মাথা ঝাঁকাল উইলিয়ামস। ঠিক আছে, দুপুরে তাহলে মাছ খেতে পাবো। সেদিনই দুপুরে আওতি উপত্যকার ছোট্ট এক টুকরো জমিতে কাজ করছে টারারু। মার্টিন ছাড়া পুরুষদের ভেতর আর কারো কাজের প্রতি এতটা অনীহা নেই যতটা আছে টারারুর। তবু সে কাজ করছে কারণ সে একা থাকতে চায়। ইন্ডিয়ানদের বাড়িটাকে ঘৃণা করতে শুরু করেছে টারারু। যথাসম্ভব কম সময় থাকেও বাড়িতে। সাধারণ ভব্যতাবোধের কারণে কেউ ওর প্রতি খোলাখুলি অসম্মানজনক আচরণ করে না বটে, তবে মিনারি খুবই শীতল ব্যবহার দেখায়। তেহাতিথির চোখে দেখা যায় তাচ্ছিল্যের চাউনি। পরিষ্কার করা জমিটার এক প্রান্তে একটা পুরাও গাছের নিচু ডালে ঝুলছে টারারুর খাবারের ঝুড়ি। অন্য প্রান্তে কাজ করছে সে। পুরাও গাছটার কাছেই এক ঝোপের আড়াল থেকে উকি দিল হুটিয়া। টারারুর পেছন দিকটায় দেখতে পাচ্ছে সে। ঝোপের আড়াল থেকে বেরিয়ে নিঃশব্দে পুরাও গাছটার দিকে এগোলো হুটিয়া। খাবারের ঝুড়িতে হাত চালিয়ে বের করে আনলো পাতায় মোড়া একটা মাছ। পুরাও গাছটার গোড়ায় গুড়ি মেরে বসল। এখন এদিকে তাকালেও ওকে দেখতে পাবে না টারারু। কোমরের কাছ থেকে কি একটা বের করে পাতার আবরণ সরিয়ে চিপে ছড়িয়ে দিল টারারুর মাছের উপর। পানির মতো দেখতে কয়েক ফোঁটা তরল পদার্থ পড়ল। হাতের জিনিসটা আবার কোমরে গুজে মাছটা আবার পাতায় মুড়ে ঝুড়িতে রেখে দিল হুটিয়া। আড়াল থেকে সাবধানে উকি মেরে দেখল টারারু এখনো এদিক পেছন ফিরে আছে। যেমন এসেছিল তেমনি নিঃশব্দে অদৃশ্য হয়ে গেল। 10 মিনিট পর মুখ তুলে সূর্যের দিকে তাকালো টারারু। কুঠারটা নামিয়ে রেখে ও এগোলো ওর খাবারের ঝুড়ির দিকে। উৎফুল্ল একটা চিৎকার শুনে ঘাড় ফিরিয়ে দেখল হু আসছে। এখনো খাওনি? জিজ্ঞেস করল সে। ভালোই হয়েছে, আমি কয়েকটা পোড়ানো কাঁচকলা নিয়ে এসেছি তোমার জন্য। ভালো করেছিস, আয় তুই আমার সঙ্গে খাবি। এই ভৃত্যটা একমাত্র ইন্ডিয়ান টারারুর প্রতি যার আচরণ এখনো অপরিবর্তিত আছে। সেজন্য প্রকাশ্যে না হলেও মনে মনে টারারু কৃতজ্ঞতা বোধ করে ওর প্রতি। গল্প করতে করতে দুজন খাওয়া শেষ করল। তারপর দুজনই শুয়ে পড়ল গাছের নিচে দিবানিদ্রা দেবার জন্য। এক বিকেলে গোট হাউস পাহাড়ের গা বেয়ে উঠে যাওয়া পথ ধরে হেঁটে চলেছে ক্রিশ্চিয়ান। চূড়ায় পৌঁছে পথ ছেড়ে উত্তর দিকে এগোলো ও পাহাড়ের উপর দিয়ে। একটু পরে নামতে শুরু করলো সাগরের দিকের প্রায় খাড়া ঢাল বেয়ে। খুবই দুর্গম পাহাড়ের এপাশটা। পাথর থেকে পাথরে লাফিয়ে নামতে হয়। পিছলে পড়লে মৃত্যু অবধারিত। চূড়া থেকে খানিকটা নিচে ডালপালা ছড়িয়েছে শতাব্দী পুরনো দুটো বিশাল লোহা কাঠ গাছ। ক্রিশ্চিয়ান যে পথে নামছে সেটা ছাড়া অন্য যে কোনো পথে ও দুটোর কাছে যাওয়ার চেষ্টা করলে গিরিচর পাহাড়ি ছাগলও বোধহয় হতবুদ্ধি হয়ে যাবে। গাছগুলোর কাছে পৌঁছে কয়েকটা মোটা শিকড়ের নিচ দিয়ে ঝুঁকে প্রশস্ত একটা শৈলতাকে নেমে পড়ল ক্রিশ্চিয়ান। পেছনে ফিরতেই একটা গুহামুখ। ক্যাসোয়ারিনার ঝাড় উপর থেকে নেমে প্রায় অদৃশ্য করে রেখেছে মুখটা। ঢুকে পড়ল ক্রিশ্চিয়ান গুহাটায়। চমৎকার গুহা। ভেতর দিকে 10-15 ফুট বিস্তৃত। উচ্চতা কোনো মতে এক মানুষ সমান। 8 ডজন মাস্কেট পরিষ্কার তেল দেয়া খাড়া করে রাখা ভেতরের দেয়ালে। ছোট একটা বারুদের পিপে, এক থলে গুলি আর দুটো বড় বড় পানি ভর্তি ক্যালাবাস ওগুলোর পাশে। ছোটখাটো একটা দুর্গ বলা যায় গুহাটাকে। যথেষ্ট গুলি বারুদ থাকলে একজন মাত্র মানুষ সামনের উপসাগরটায় পুরো একটা বাহিনীকে ঠেকিয়ে রাখতে পারবে। নিঃসঙ্গতার প্রয়োজন অনুভব করলে এখানে চলে আসে ক্রিশ্চিয়ান। 1 বা আধ ঘন্টা একা একা কাটিয়ে ফিরে যায় লোকালয়ে। মুখে যতই বলুক এ দ্বীপে ওরা নিরাপদ, রাজার জাহাজ কোনোদিন এখানে আসবে না,
মন থেকে কিন্তু কথাটাও বিশ্বাস করে না। ভালো করেই জানে অ্যাডমিরালটির দীর্ঘবাহু এতটাই দীর্ঘ যেটা একদিন এই সুদূর দ্বীপেও পৌঁছে যেতে পারে। সেজন্যই ওর এই প্রস্তুতি, মাস্কেট, গুলিবারুদ এখানে এনে রাখা। যতক্ষণ প্রাণ থাকবে ও লড়বে, ধরা দেবে না। কিছুক্ষণ গুহায় বসে থেকে উঠল ক্রিশ্চিয়ান। একটা একটা করে সবগুলো মাস্কেট, বারুদের পিপে, গুলির থলে সব লুকিয়ে রাখল ওপাশের লোহাকাঠ গাছটার শিকড়ের ফাঁকে ফাঁকে। ক্যালাবাস দুটো রইল শুধু গুহায়। বাড়ির পথে রওনা হল ক্রিশ্চিয়ান। বাড়ি ফিরে দেখল ছোট ছেলে চার্লসকে নিয়ে বুনো এক হিবিস্কাস গাছের ছায়ায় মাদুর পেতে বসে আছে মাইমিতি। তেহাতিতি স্ত্রী নানাই ওর পাশে। 2 বছরের থার্সডে অক্টোবর ক্রিশ্চিয়ান খেলা করছে ইয়ং আর স্মিথের বাড়ির আঙিনায়। ছেলেটা বেশিরভাগ সময় বলহাদি আর টাউরুয়ার কাছেই থাকে। নিঃসন্তান 2 মহিলা খুবই আদর করে ওকে। চলো আমার সাথে, স্ত্রীকে বলল ক্রিশ্চিয়ান। একটা জিনিস দেখাবো তোমাকে। নানাই, বাচ্চাটাকে একটু রাখতে পারবে? অনেক দেরি হবে নাকি ফিরতে? জিজ্ঞেস করল মাইমিতি। এই সন্ধ্যায় ধরো। মাইমিতিকে নিয়ে আবার গোট হাউস পাহাড়ের পথ ধরল ক্রিশ্চিয়ান। একটু পরেই পৌঁছল পাহাড়টার সাগরমুখী পাশের লোহাকাঠ গাছ দুটোর গোড়ায়। শিকড়ের ভেতর দিয়ে নিচে শৈলতাকে নামলো আগে নিজে, তারপর হাত ধরে নামালো মাইমিতিকে। কেউ জানেন এই কথার জায়গা? না, জানবেও না, শুধু তুমি জানো। এখানে আর কেউ আসুক আমি চাই না। বিস্মিত চোখে দেখতে লাগলো মাইমিতি গুহাটা, নিচের সাগর, লোহাকাঠ গাছ দুটো। কিছুক্ষণ পর ক্রিশ্চিয়ান বলল, তোমাকে এখানে কেন এনেছি জানো? দরকারের সময় আমাকে যাতে খুঁজে বের করতে পারো। জায়গাটা ভীষণ পছন্দ আমার। এখানকার নির্জন শান্ত পরিবেশে বসে থাকতে থাকতে মনে হয় আমি যেন আমার ইংল্যান্ডের শান্ত সাগর তীরে চলে গেছি। ইংল্যান্ড কোথায়? জিজ্ঞেস করল মাইমিতি। হাত তুলে উত্তর পূব দিকে ইশারা করল ক্রিশ্চিয়ান। ওই দিকে দুটো বিরাট মহাসাগর আর একটা বিরাট দ্বীপের ওপাশে, জঙ্গলিদের রাজত্ব দ্বীপটায়। ওটা যে কত বড় তা তোমরা স্বপ্নেও কল্পনা করতে পারবে না। প্রত্যেক দিন যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটতে থাকো তাহলে 3 চাঁদ লাগবে ওটার এপাশ থেকে ওপাশে যেতে। মেয়ে আতে আর রোয়া, সবিষয়ে উচ্চারণ করল মাইমিতি। আর তাহিতি, আমার দ্বীপ, ওটা কোথায়? ওই দিকে, উত্তর পশ্চিমে ইশারা করল ক্রিশ্চিয়ান। বাড়ির জন্য এখনো তোমার মন কেমন করে না? এখানে থাকতে ভালো লাগছে না? লাগবে না কেন? ভালো জায়গা এটা, আর তুমি যেখানে থাকবে সেটাই আমার বাড়ি। সত্যি ভালো জায়গা এটা। সস্নেহে স্ত্রীর দিকে তাকালো ক্রিশ্চিয়ান। কি সুন্দর আবহাওয়া, তোমার গালগুলো গোলাপি হয়ে গেছে ইংরেজ মেয়েদের মতো। আমাদের ছেলে দুটো দেখেছো কেমন বাড়ছে আর কেমন সুস্থ? অন্যদের বাচ্চারাও ভালো আছে। আর খেয়াল করেছো এখন পর্যন্ত একজনও কোনো পুরুষ বা মেয়ে মানুষ অসুখে পড়েনি। শুধু ওই বিষাক্ত মাছগুলো যদি না থাকতো আমাদের এই দ্বীপ স্বর্গ, মানে তোমাদের রহুটো নোয়া নোয়া হয়ে উঠত। তুমি কি মনে করো হুয়ার টারারু মাছ খেয়ে মরেছে? সচকিত হয়ে ঘাড় ফেরালো ক্রিশ্চিয়ান। কি বলছো তুমি? নিশ্চয়ই বিষাক্ত মাছ খেয়ে মরেছে। ওই মাছ যে বিষাক্ত তা কে না জানে। ফারোয়া মাছ বিষাক্ত, তবে এখানকার গুলো নয়। আমি নিজে খেয়েছি অনেকবার। কি বলছো তুমি? হতবুদ্ধির মতো বলল আবার ক্রিশ্চিয়ান। একটু ইতস্তত করল মাইমিতি, তারপর বলল, সব জানে এমন একজন বলেছে আমাকে, আর কেউ জানে না। কিছু সন্দেহ করেনি। যদি এমন হয় আমরা যা ভাবতাম টারারু তার চেয়ে বেশি ঘৃণা করত উইলিয়ামসকে। যদি এমন হয় ও একটা কুঠার শান দিয়েছিল রাতের অন্ধকারে গিয়ে উইলিয়ামসকে খুন করবে বলে, এবং গিয়ে দেখে গুলি ভরা মাস্কেট হাতে হুটিয়ে অপেক্ষা করছে দরজার বাইরে। যদি এমন হয় টারারু আবার উইলিয়ামসকে মারার চেষ্টা করতে পারে ভেবে হুটিয়া ওর খাবারে বিষ মাখিয়ে দিয়েছিল। আমার ধারণা হুটিয়া টারারুকে শুধু মারতে চেয়েছিল। হুর কপাল খারাপ, সেদিনও টারারুর খাবারে ভাগ বসিয়েছিল। বিস্ময়ে কিছুক্ষণ কথা বেরোল না ক্রিশ্চিয়ানের মুখ দিয়ে। অবশেষে ও প্রশ্ন করল, তোমাদের লোকেরা এমন মারাত্মক বিষের খোঁজ জানে? হ্যাঁ, অনেকেই জানে, তবে সবাই তাদের চেনে না। হুটিয়ার বাবা ছিল ওঝা, ভীষণ বদলোক। প্রায় গোত্রপতিরা ওকে নিয়োগ করত শত্রু বিনাশের কাজে। সাধারণ মানুষ জানে ওঝারা এ কাজ করে গুণ বা তুকতাকের সাহায্যে। আমরা জানি তুকতাক শুধু নয়, বিষেরও সাহায্য নেয় ওরা। ক্রিশ্চিয়ান চুপ করে রইল।
একটু থেমে মাইমিতে আবার বলল, অন্যরা কেউ কিছু সন্দেহ করেনি। বাদ দাও, এ নিয়ে আর কথা বলবো না আমরা। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল ক্রিশ্চিয়ান। বাউন্টি পিটকেয়ার্ন দ্বীপে আসার পর থেকে 3 বছর পেরিয়ে গেছে। ছোট্ট উপনিবেশটা ইতিমধ্যে সুশৃঙ্খল এবং স্থায়ী বসতির চেহারা নিয়েছে। বাড়িঘরগুলো তাদের আনকোরা চেহারা হারিয়ে প্রকৃতির সঙ্গে মিশে গেছে, যেন মাটি ফুঁড়ে বেরিয়েছে। প্রতিটি বাড়ি এখন পরিপাটি বেড়া দিয়ে ঘেরা। বেড়ার ভেতরে ছোট্ট একটা ফার্ন এবং লতাগুল্মের বাগান, একধারে রান্নাঘর, একটু দূরে শুয়োরের খোয়ার আর মোরগ মুরগির ঘের পাশাপাশি। তাহিতির মতো এখানেও বাগান এবং আঙিনা পরিষ্কার রাখার দায়িত্ব মেয়েদের। বিদ্রোহীদের জীবনযাত্রা এখন অনেক সহজ হয়ে এসেছে, এত সহজ যে অনেকের পক্ষেই আর ভালো থাকা সম্ভব হচ্ছে না। হাতে প্রচুর অবসর থাকলে যা হয়, নানা কুদিকে নজর চলে যেতে চায়। কুইন্টাল, মার্টিন আর মিলস মোটামুটি বাড়িতেই থাকে, অলসভাবে শুয়ে শুয়ে সময় কাটায়। ওদের 3 জনের যত পরিশ্রমের কাজ সব করিয়ে নেয় তেমোয়া আর নিহাওকে দিয়ে। উইলিয়ামস তার মেয়ে মানুষকে নিয়ে সুখী আছে, মাঝে মাঝে দেখা করে বন্ধুদের সাথে। স্মিথ আর ইয়ং এখনো কর্মঠ, প্রতিদিন কাজ করে ওরা। জমি পরিষ্কার, ফসল বোনা, মাছ ধরা, মোট কথা কিছু না কিছু নিয়ে থাকে ওরা, কখনো অলস সময় কাটায় না। ম্যাককয়ের ভাটিখানাও চলছে, এখনো সে ওটা গোপন রেখেছে সবার কাছে, সম্ভবত স্কট বলেই পেরেছে। একটু একটু করে টিমুলের মূল উৎসগুলো নিঃশেষ করে ফেলেছে ও, এবং কয়েক মাস ধরে ভাটিখানাটা সপ্তাহে মাত্র 2-3 বারের বেশি চালাতে পারছে না। শুরুতে রোজ 1 পাইন্ট করে পান করত, পরিমাণটা এখন কমতে কমতে আধ পাইন্ট এসে ঠেকেছে। শিগগিরই আরো টিমুলের উৎস আবিষ্কার করতে না পারলে এইটুকু বজায় রাখতে পারবে কিনা সন্দেহ। এমনিতে এখনো যেহেতু দিনে 1 গ্লাস করে পান করতে পারছে, ওর চেয়ে হাসি খুশি দিলদরিয়া মানুষ আর নেই। মেরি ওর পরিবর্তন দেখে অবাক। প্রতি সন্ধ্যায় 1-2 ঘন্টা আলাপ করে তার সাথে, মাঝে মাঝে হাসি ঠাট্টাও করে, পলিনেশিরা যেমন পছন্দ করে। 2 বছরের মেয়ে সারা আর ছেলে ড্যানের সঙ্গেও প্রতিদিন কিছুটা সময় কাটায় ম্যাককয়। সবকিছুর মাঝে একটাই দুশ্চিন্তা কুরে কুরে খায় ওর মন। কিছুদিন পর যখন ভাটিখানাটা সপ্তাহে 3 দিন চালানোর মতো টিও জোগাড় করতে পারবে না, তখন কি হবে? একবার ভেবেছিল নিজে একটা টিয়ের ক্ষেত করবে, কিন্তু বেশ ভেবেচিন্তে বুদ্ধিটা বাদ দিয়েছে, কারণ তাতে ঝুঁকি অনেক। ও মিষ্টি পছন্দ করে এই যুক্তিতে মার্টিনকে বোকা বানানো গেলেও সবাইকে বানানো যাবে না। ফলে ক্রমে আরো বেশি সময় দিতে হচ্ছে ওকে টি খোঁজার কাজে। তাতে প্রথম দিকে অন্যান্য কাজে গাফলিতে হচ্ছিল, কিন্তু শিগগিরই ও চালাক হয়ে গেল। কুইন্টাল আগে থেকেই তার সব চাষবাসের কাজ তেমোয়াকে দিয়ে করাচ্ছিল, এবার ম্যাককয় যোগ দিল তার সঙ্গে। কিছুদিন পর দেখা গেল বেচারা তেমোয়া কৃতদাসের পর্যায়ে নেমে এসেছে। হুয়ের মৃত্যুর পর মার্টিনও একইভাবে নিহাওকে দাসী বানিয়ে ফেলেছে, এবং মিলস, যে আগে নিজের সব কাজ নিজেই করত, বন্ধুদের আরামে থাকতে দেখে ভাবল কেন সে একা একা এত খেটে মরবে। মার্টিনের সাথে ভাগাভাগি করে নিল নিহাওকে। ইন্ডিয়ান দুজন ওদের এই পদাবনতিতে গভীরভাবে বিক্ষুব্ধ, তবে এখন পর্যন্ত তা প্রকাশ্য বিদ্রোহের চেহারা নেয়নি। গ্রীষ্মের শেষাশেষি এক সকালে ম্যাককয় বেরিয়েছে টিয়ের সন্ধানে। কেউ যাতে কিছু সন্দেহ করতে না পারে সেজন্য যথারীতি বন্দুকটা রয়েছে কাঁধে। মূল উপত্যকার একেবারে পশ্চিম অংশের ঝোপঝাড়ের ভেতর খুঁজল ও সকাল প্রায় 8টা পর্যন্ত, কিন্তু কয়েকটা ছোট অপুষ্ট মূলের বেশি আর কিছু পেল না। একটু পরেই ওর কানে এলো কুঠার দিয়ে কাঠ কাটার শব্দ। ও যেখানে আছে সেখান থেকে খুব বেশি দূরে নয়। হাতের টিয়ের থলেটা এক ঝোপের ভেতর লুকিয়ে রেখে এগোলো সেদিকে লক্ষ্য করে। কিছু দূর যেতেই দেখল বড়সড় একটা মোমবাদাম গাছের গোড়ায় কুঠার চালাচ্ছে তেহাতিতি। কি করছো এখানে? বিরক্ত কণ্ঠে জিজ্ঞেস করল ম্যাককয়। ওর বিরক্তিটা তেহাতিতি গাছ কাটছে বলে নয়, এই সময় এই জায়গায় গাছ কাটছে বলে। মানুষের সামনে, সে ইন্ডিয়ানই হোক বা শ্বেতাঙ্গই হোক, টিমুল খুঁজতে চায় না ম্যাককয়, কারণ টি সহ মানুষের সামনে পড়ার অর্থই প্রশ্নের মুখোমুখি হওয়া। যে জিনিসের প্রতি দ্বীপের সবার অভক্তি, তা ওর এত প্রিয় কেন? জায়গা পরিষ্কার করছি, একটু হেসে ওর প্রশ্নের জবাব দিল তেহাতিতি। শুনেছ হয়তো, তাহিতির ওরা আমাকে বলে টুপয়ের টারোখোর। ওরা যেমন রুটি ফল পছন্দ করে, আমি তেমন কি তার চেয়ে বেশি টারো পছন্দ করি। কিন্তু কপাল খারাপ, ভালো টারো এখন পর্যন্ত পাইনি। তাই ভাবছি এখানে একটা টারো ক্ষেত করব। এখানকার মাটি খুব উর্বর আর ভেজা ভেজা, এই মাটিতে টারো খুব ভালো হবে।
হ্যাঁ, অন্য মানুষকে ভঙ্গিতে বলল ম্যাককয়। একটা ঝোপের পাশে পড়ে থাকা অনেকগুলো দারুণ চেহারার টি এর দিকে ওর চোখ। এখানকার মাটি বেশ ভালো। টি মূলগুলোর দিকে ইশারা করল তেহাতিতি। যে জায়গায় টি ভালো হয় তারও সেখানে ভালো হয়, তাই এই জায়গাটা বেছেছি। ঝুঁকে একটা টি তুলে নিল সে। এগুলো হলো সবচেয়ে ভালো জাতের, যাকে বলে টি ভাই রাও। এত বড় টি আর হয় না, হার মাতেনি। এত মিষ্টিও হয় না কোনো টি। তুমি পছন্দ করো নাকি টি? না, আমার বমি পায় টি মুখে দিলে। ক্রিশ্চিয়ানের বাচ্চাদের জন্য 2-1টা নিয়ে যাবো ভেবে রেখে দিয়েছি। বাকিগুলো তাহলে আমায় দিয়ে দাও। খুশি মনে রাজি হলো তেহাতিতি। কয়েক মিনিট পার হওয়ার আগেই দেখা গেল স্বাভাবিকের চেয়ে অনেক ভারী একটা বোঝা নিয়ে তার ভাটিখানার দিকে চলেছে ম্যাককয়। ও যখন বাড়ি ফিরল তখন সন্ধ্যা হতে বেশি বাকি নেই। কুইন্টাল একা একা বসে আছে দোরগোড়ায়, গালে হাত দিয়ে, মুখটা বিষণ্ণ, যেন গভীর কোনো দুশ্চিন্তা পীড়িত করছে ওকে। কি হয়েছে ম্যাক? জিজ্ঞেস করল ম্যাককয়। এই ইন্ডিয়ানগুলো, ফেটে পড়ল কুইন্টাল। একেবারে জ্বালিয়ে খেলো। কেন, কি করেছে? কি করেনি, তেমোয়াকে নিয়ে গেছিলাম আমার উপত্যকায়। জায়গাটা চেনো নিশ্চয়ই। কাপড় গাছ খুব ভালো হবে ওখানে। গিয়ে দেখি মিনারি গাছ কাটছে। তো আমি বললাম যত খুশি কাটো, আপত্তি নেই, কিন্তু মনে রেখো এই উপত্যকাটা আমার। ও কেমন করে তাকালো আমার দিকে যদি দেখতে, যেন মেরিন সার্জেন্ট। বলল তোমার? মোটেই না, এই জায়গায় সবার। তুমি আর কিছু বলনি? না, কি আর বলার ছিল বলো। উচিত ছিল ঘাট ধরে ওখান থেকে ওকে সরিয়ে দেয়া, কিন্তু তাতে রক্তারক্তি কাণ্ড বেঁধে যেত না। তা ঠিক, ওর মতো গোয়ার আর নেই, গায়ে শক্তিও রাখে। তবু আমি লড়তাম, শুধু ক্রিশ্চিয়ানের কথা ভেবে থেমে গেছি। সত্যিকারের ঝামেলা যেদিন বাঁধবে সেদিন ক্রিশ্চিয়ানকে আমি পক্ষে চাই। ধীরে ধীরে মাথা ঝাঁকালো ম্যাককয়। ভালোই করেছো, ওই গুন্ডাটার সাথে লাগলে পারবে না। আমি যা বুঝতে পারছি, জমি ভাগাভাগি করে নেওয়া ছাড়া উপায় নেই আমাদের। কিন্তু কিভাবে সম্ভব? ক্রিশ্চিয়ান নিশ্চয়ই রাজি হবে না। ভোটের অধিকার তো আছে আমাদের। আমি, জ্যাক, উইলিয়ামস, আইজ্যাক আর মিলসের সাথে কথা বলবো। ওরা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবে। তাহলে কি দাঁড়াচ্ছে? আমাদের 5 জনের বিরুদ্ধে ওরা 4 জন। তারপর আমরা যাব ক্রিশ্চিয়ানের কাছে। ঠিক বলেছ। হাঁটুর উপর একটা চাপড় মেরে বলল কুইন্টাল। আমাদের সাদাদের সবাইকে যার যার খামার গড়ে তুলতে দাও, বাকিদের কথা আমরা ভাবতেও চাই না। পরদিন বিকেলে সাগরে মাছ ধরে ফিরেছে তেহাতিতি। বিশাল আলবাকটটা সৈকতে নামিয়ে রেখে ক্যানো ডাঙায় তুলল সে। প্রায় 200 পাউন্ড ওজনের মাছটার লেজ বেঁধে একাই কাঁধে করে উঠতে লাগলো চড়াই বেয়ে বসতির দিকে। চড়াইয়ের মাঝামাঝি পৌঁছে কাঁধের বোঝা নামিয়ে রেখে বসল একটা পাথরের উপর বিশ্রাম নেওয়ার জন্য। পায়ের আওয়াজ পেয়ে মুখ তুলে দেখল দ্রুত পায়ে হেঁটে আসছে তেমোয়া। তোমাকে সাহায্য করার জন্যই আসছিলাম, দোষ স্বীকারের ভঙ্গিতে বলল সে। এত তাড়াতাড়ি নৌকো তুলে ফেলতে পারবে জানলে তো দৌড়ে আসতাম। ঠিক আছে, বলল তেহাতিতি, তুই এসেছিস তাতে আমি খুশি। আরো তো অনেকটা পথ যেতে হবে, 2 জন মিলে নিতে পারবো মাছটা। একটা কথা বলবো? কিছুক্ষণ চুপ করে থেকে বলল তেমোয়া। আমি তো আর সহ্য করতে পারছি না। সাদারা দুর্ব্যবহার করছে? কুত্তার সঙ্গে মানুষ এত খারাপ ব্যবহার করে না। কুইন্টাল সারাদিন বাড়ি বসে থাকে মহাগোত্রপতির মতো, আর ম্যাককয় সারাদিন পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ায়। আমার মনে হয় কোনো মেয়ে মানুষের সঙ্গে গোপনে দেখা করে। প্রথম প্রথম আমি লোকগুলোকে পছন্দই করতাম, ওদের খাবার ভাগ করে খেতাম। ম্যাককয় হাসি মুখে কথা বলতো সবসময়, কিন্তু এখন বদলে গেছে। আস্তে আস্তে আমি ওদের দাস হয়ে যাচ্ছি। কুইন্টালের চোখগুলো খেয়াল করেছ আজকাল? ওকে ভয় লাগে আমার, মনে হয় পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদিন দেখেছি দরজার গোড়ায় বসে নিজে নিজে কথা বলছিল। এখন আমি কি করব বলো? ওর কথা না শুনলে মারে। ও ম্যাককয় দুজনেই। এবার মুখ চোখ লাল হয়ে উঠল তেহাতিতির। কুত্তা ওরা, একজন গোত্রপতির ঘৃণারও যোগ্য না। ওদের বাড়িতে আর যাবি না তুই, নিজেদের কাজ নিজেরাই করে নিক। কুইন্টালকে আমার ভয়, এসে আমাকে ধরে নিয়ে যাবে। চেষ্টা করে দেখুক না, গম্ভীর স্বরে বলল তেহাতিতি। আমি ওর দফারফা করে ছাড়ব না। এতদিন আমরা ধৈর্য ধরেছি গন্ডগোল ঝামেলা এড়ানোর আশায়, আর না। উঠে দাঁড়িয়ে ও বিরাট মাছটা কাঁধে তুলে নিতে সাহায্য করল তেমোয়াকে। সেদিনই সন্ধ্যায় ক্রিশ্চিয়ানের বাড়ির সামনে জড়ো হয়েছে বিদ্রোহীরা।
ঘাসের উপর বসে ফিসফিস করে নিজেদের ভেতর আলাপ করছে। ক্রিশ্চিয়ান আর ইয়ং বসেছে ওদের মুখোমুখি একটা বেঞ্চে। উইলিয়ামস এলো সবার শেষে। ম্যাককয় উঠে দাঁড়াতেই ফিসফিসানি স্তব্ধ হয়ে গেল। মিস্টার ক্রিশ্চিয়ান, বলল ম্যাককয়, এমন একটা প্রশ্ন নিয়ে আমরা আজ এসেছি যেটাকে হালকাভাবে উড়িয়ে দেওয়ার উপায় নেই। আগে হয়তো যেত, এখনো সম্ভব নয় বলেই আমার ধারণা। কারণ আমরা এখন একা নই, আমাদের ছেলে মেয়ে রয়েছে, তাদের ভালো মন্দ ভাবতে হবে আমাদেরকেই। আমার ধারণা স্যার, নিজের জমিতে মানুষ যতটা প্রাণ দিয়ে খাটতে পারে আর কারো জমিতে ততটা নয়। তাই আমি মনে করি আমাদের জমি জমা সব ভাগ করে নেওয়ার সময় হয়েছে। মাথা ঝাঁকালো ক্রিশ্চিয়ান। ঠিক বলেছ ম্যাককয়, আমি আর মিস্টার ইয়ং এই গত সপ্তাহে এটা নিয়ে আলাপ করছিলাম। আমরা দুজনেই একমত হয়েছি, তুমি যেমন বললে নিজের জমি হলে সবাই আরো বেশি পরিশ্রম করবে। তাছাড়া জমি ভাগাভাগি হয়ে গেলে আমাদের মৃত্যুর পর কোনো গন্ডগোল ঝামেলা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে না। সবাই যাতে ন্যায্য ভাগ পায় সেটা আমাদের দেখতে হবে। এ নিয়ে আমি নিজে কিছু ভাবনা চিন্তা করেছি। হাত দেখানোর কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আমার সাথে দ্বিমত পোষণ করে এমন কেউ কি আছে? না স্যার, বলল আলেকজান্ডার স্মিথ। তারপর বাকিরাও সমস্যারে বলল, না না। তাহলে তো খুব সহজ হয়ে গেল। শুধু পুরো দ্বীপটা ভালোমতো জরিপ করতে হবে আর দেখতে হবে সবাইকে ন্যায্য ভাগ দেওয়া হচ্ছে কিনা। আমি আর মিস্টার ইয়ং দায়িত্ব নিচ্ছি। সীমানাগুলো নির্দিষ্ট করার পর তোমাদের মতামত চাইব। দিন 15 পর সবাই এখানে আবার এসো, ঠিক আছে? বেশি ঝামেলা পোহাতে হবে না আপনাদের স্যার, মন্তব্য করল ম্যাককয়। জন মিলস আর আমি ঘণ্টাখানেক আগে আলাপ করছিলাম এ নিয়ে। মোটে 9টা ভাগ হবে। 9টা? সবিষয়ে বলল ক্রিশ্চিয়ান। 13টা বলো। নিশ্চয়ই ইন্ডিয়ানদের গোনায় ধরছেন না স্যার? নিশ্চয় ধরছি। ওদের বাদ দিয়ে ভাগাভাগি করতে চাও? ওদের ভাগ দেওয়ার কোনো দরকার আছে বলে তো মনে হয় না। অনেক কষ্টে ক্রোধ দমন করল ক্রিশ্চিয়ান। এই তোমার ন্যায় নীতিবোধ ম্যাককয়? শান্ত কণ্ঠে বলল সে। মিনারির কথা ভাবো উইল, বলল আলেকজান্ডার স্মিথ। তেহাতিতির কথাও ভাবো। তোমার প্রস্তাব মতো যদি ভাগ করা হয় তাহলে কেমন হবে ওদের মনের অবস্থা? আমরা যে কয়জন আছি এর 5 গুণ লোকের ভেতরে যদি ভাগ করা হয় এক একজনের ভাগে যথেষ্ট জমি পড়বে। তাহলে কেন খামোকা গন্ডগোল পাকিয়ে তোলার চেষ্টা করব? আমরা শুধু আমাদের কথাই ভাবতে চাই অ্যালেক্স, জবাব দিল ম্যাককয়। আমাদের আর আমাদের ছেলে মেয়েদের কথা। ইন্ডিয়ানরা আমাদের জমিতে কাজ করে ফসলের ভাগ নিতে পারে। আমারও একই মত, বলল মার্টিন। আমিও আছি তোমাদের সঙ্গে, জুড়ে দিল কুইন্টাল। ঠিক ঠিক, বলল মিলস। শোনো, শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল ক্রিশ্চিয়ান, যে কাজ তোমরা করতে চাইছো তার পরিণতি ভেবেছ? তোমরা সবাই ইন্ডিয়ান ভাষা অল্প স্বল্প জানো। ওদের একটা শব্দ আছে, ওয়েরে। এই ওয়েরের চেয়ে ঘৃণ্য আর কিছু নেই ওদের কাছে। এর মানে হচ্ছে ভূমিহীন মানুষ। আমাদের 4 জন ইন্ডিয়ানের 2 জনই তাদের নিজেদের দেশে বিরাট ভূসম্পত্তির মালিক ছিল। এখানে তাদেরকেই তোমরা ওয়েরের পর্যায়ে নামিয়ে দিতে চাও? কৃপার দাস বানিয়ে ফেলতে চাও? স্মিথ ঠিকই বলেছে, প্রচুর জমি আমাদের। 13 কেন, আরো বেশি ভাগ করলেও এক একজনের ভাগে যথেষ্ট থাকবে। ইন্ডিয়ানদের বঞ্চিত করার চেষ্টা পাগলামি হবে। ওদের ন্যায়বোধ আমাদের মতোই প্রখর। তোমরা ওদের শত্রু করে তুলতে চাও যারা এতদিন আমাদের বন্ধু ছিল। ভালো করে ভেবে দেখো, এই লোকগুলোর সাথে যা তোমরা করতে চাইছো তা যদি তোমাদের কারোর সঙ্গে করা হয় কেমন লাগবে তোমাদের? মাথা নাড়ল ম্যাককয়। আপনি যেভাবে দেখছেন আমি মোটেই ব্যাপারটাকে সেভাবে দেখছি না স্যার। নিজের ভালো ভাবতে হবে আমাদের। তাছাড়া আমাদের হাত দেখানোর অধিকার আছে। আপনি নিজের মুখে প্রতিশ্রুতি দিয়েছিলেন। মিস্টার ক্রিশ্চিয়ান যেভাবে দেখছে সেটাই ঠিক আছে, বলল ইয়ং। তোমরা যা করতে চাইছো সেটা এক কথায় পাগলামি। এটা করলে রক্তপাত হবেই, আমার কোনো সন্দেহ নেই। ঠিকই বলেছেন মিস্টার ইয়ং, বলল ব্রাউন। অবশ্য ও কুকড়ে গেল মার্টিনের ক্রূর দৃষ্টি দেখে। আমরা হাত দেখাতে চাই স্যার, গড়গড়িয়ে উঠল মিলস। এখনই দেখতে চাই কোন পক্ষে বেশি। ঠিক আছে, কঠোর স্বরে বলল ক্রিশ্চিয়ান। তবে আশা করি বুঝে শুনে দেখাবে। ম্যাককয়ের প্রস্তাব অত্যন্ত ভয়ানক। তাহলে দেখাও, দ্বীপটা আমরা 9 ভাগে ভাগ করব ইন্ডিয়ানদের বাদ দিয়ে। ম্যাককয় প্রথমে হাত তুলল, তারপর একে একে কুইন্টাল, মিলস, উইলিয়ামস আর মার্টিন। ওরা 5 জন, বাকি 4 জনের বিরুদ্ধে। বেশ, দেখা যাচ্ছে তোমরাই দলে ভারী। কিছুক্ষণ চুপ করে থেকে বলল ক্রিশ্চিয়ান,
তবু আরেকবার সময় নিয়ে ভালো করে ভেবে দেখতে বলবো তোমাদের। যে সিদ্ধান্তের উপর আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে তা এত তাড়াতাড়ি নিয়ে ফেলা ঠিক হবে না। অক্টোবরের 1 তারিখে আমরা আবার মিলিত হব। আশা করি সেই সময় নাগাদ তোমাদের 1 বা 2 জন মত বদলাবে। তোমরা যা বলছো তা করলে ধ্বংস হয়ে যাবে আমাদের বসতি। ধ্বংস। তাই বলছি ভালো করে ভেবে দেখো আবার। আরেকটা কথা, যাবার আগে তোমরা প্রত্যেকে প্রতিশ্রুতি দিয়ে যাবে আজ যা যা আলাপ হলো তার কিছু তোমরা প্রকাশ করবে না ইন্ডিয়ানদের কাছে। সবাই চলে যাওয়ার পরও ক্রিশ্চিয়ান আর ইয়ং পাশাপাশি বসে রইল বেঞ্চে। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। এখন বলছে বটে ইন্ডিয়ানরা ওদের জমিতে কাজ করতে পারে। অবশেষে নীরবতা ভাঙল ইয়ং। কিন্তু আমার মনে হয় কদিন পরেই ওরা দাস বানিয়ে ফেলবে ওদের। গম্ভীর একটু হাসি হাসল ক্রিশ্চিয়ান। দাস বানাবে মিনারিকে, তেহাতিতিকে? নিজেদের স্বার্থে ওরা তেমন কিছু করবে না বলে আমার ধারণা। সাধারণ ইংরেজ নাবিকরা যেমন হয়, ওরা ভালোও না খারাপও না, কিন্তু এখানকার পরিবেশ ওদের চরিত্রের কেবল খারাপ দিকটা বের করে আনছে। আজ আবার মনে হচ্ছে হাত দেখানোর অধিকারটা ওদের না দিলেই ভালো করতেন। ওরা বোঝে কড়া শাসন। এই পাগলামি যদি না থামায় তাহলে টের পাবে কড়া শাসন কাকে বলে। ম্যাককই খেপিয়েছে সব কটাকে। ও যদি মত না বদলায় ওর আর আমাদের সবার স্বার্থে আমাকে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমার তাই মনে হয় আরেকবার আপনাকে ক্যাপ্টেন হতে হবে, দরকার হলে ব্লাইট চেয়েও কড়া। ইয়ং উঠে বিদায় চাইল। ও চলে যাওয়ার পর ক্রিশ্চিয়ান ঘরে ঢুকে মই বেয়ে ওপর তলায় উঠল। জানলাগুলো সব খোলা। তারার আলো এসে আবছাভাবে আলোকিত করছে ঘরটাকে। পা টিপে টিপে বিছানার কাছে গেল ক্রিশ্চিয়ান। মাইমিতি 2 ছেলেকে নিয়ে টাপার কম্বলের নিচে শুয়ে ঘুমাচ্ছে। ওর মেঘের মতো চুলগুলো এলো হয়ে আছে বালিশের ওপর। ছোট ছেলেটা বাচ্চারা যেমন ঘুমায় তেমনই দুহাত দুদিকে ছড়িয়ে দিয়ে ঘুমাচ্ছে। কয়েক মুহূর্ত নির্নিমেষ তাকিয়ে থেকে নিচে নেমে এলো ক্রিশ্চিয়ান। মোমবাদামের একটা সলতে জ্বালল। টেবিলের উপর অনেক জিনিসের সাথে পড়ে আছে বাউন্টির রূপোয় বাঁধানো বাইবেলটা। তুলে নিয়ে পড়তে শুরু করল ক্রিশ্চিয়ান। একটানা নয়, পাতা উল্টাচ্ছে আর এখান ওখান থেকে পড়ছে। আসলে সময় কাটাতে চাইছে। এখন শুলেই দুশ্চিন্তা ছেকে ধরবে, ঘুমোতে পারবে না। কিন্তু পৃথিবীর এত লোকের মনে যে বাইবেল প্রশান্তি এনে দিয়েছে তা সে রাতে ক্রিশ্চিয়ানের মনে বিন্দুমাত্র স্বস্তি দিতে পারল না। এক জায়গায় পড়ল, যতটুকু পাপ করবে তার 7 গুণ শাস্তি আমি দেব তোমাদের। বিধর্মীদের মাঝে নিয়ে ফেলব তোমাদের এবং পেছনে লেলিয়ে দেব তরবারি। অবশেষে তোমাদের ভেতর যারা বেঁচে থাকবে তাদের মনে তাদের শত্রুদের সম্পর্কে এক আতঙ্ক এনে দেব। পাতার মর্মধ্বনি ওদের তাড়া করবে। ওরা পালাতে চাইবে। তরবারির হাত থেকে মানুষ যেমন পালাতে চায়, এবং যখন কেউ পিছু নেবে না তখন তারা মুখ থুবড়ে পড়বে। বইটা বন্ধ করে আস্তে সরিয়ে রাখল ক্রিশ্চিয়ান। দুহাতে মুখ ঢেকে বসে রইল কোনোই হাঁটুতে ঠেকিয়ে। মোমবাদামের পোলতে পুড়তে পুড়তে নিঃশেষ হয়ে গেল এক সময়। অন্ধকার হয়ে গেল ঘর। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন জেমস নরম্যান হল এবং চার্লস নর্ডহফের লেখা বাউন্টি সিরিজের সর্বশেষ বই পিটক্যান্টস আইল্যান্ড, আজ 6ষ্ঠ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। গল্পকথন বাই কল্লোল নামে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সেখানে জয়েন করে আমাদের সাথে থাকতে পারেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।